সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের উদ্ভাস উইকলি জিকে হাইলাইটসের 12 নম্বর এপিসোডে। এবং আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি। আমি মোহাম্মদ আসিফুর রহমান। আমি পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে, আর উদ্ভাসের সাথে আছি একজন জিকে ইনস্ট্রাক্টর হিসেবে। তো চলো আজকে আমরা একটু দেখে আসি আমাদের গত সপ্তাহের সাম্প্রতিক বিষয়াবলিতে আসলে কি ছিল। তো প্রথমে আমরা চলে যাই জাতীয় বিষয়াবলিতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিবিসি 100 নারী তালিকায় বাংলাদেশের রিক্তা আক্তার বানু আছেন তার কন্ট্রিবিউশনের জন্য। তো ভাই, আপনার কাছে জানতে চাই যে তার কোন কন্ট্রিবিউশনের জন্য আসলে এত বড় একটা পজিশনে তিনি গিয়েছেন। সো সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটির জন্য। মূলত রিক্তা আক্তার বানু উনি হচ্ছে বিবিসি এই বছর যে 100 জন উদ্যমী নারীর তালিকা করেছেন, এবং তারা আসলে রেজিলিয়েন্স ক্যাটাগরিতে প্রভাবশালী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে হচ্ছে উনি 100 জনের ভিতরে তালিকার স্থান পেয়েছেন। তো এটা বোঝার জন্য আমাদের একটু বুঝতে হবে যে এই তালিকাটায় বাকি কারা আছেন। তো আমরা দেখেছি নাদিয়া মুরাদ সহ যারা বড় বড় পজিশন হোল্ড করেন, নাদিয়া মুরাদ শান্তিতে নোবেল পেয়েছিলেন, এইরকম মানুষজন হচ্ছে এই তালিকায় আছেন। তো সেখানে যেহেতু রিক্তা আক্তার বানু উনি হচ্ছে একটা পজিশন হোল্ড করতে পেরেছেন, এটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গৌরবের একটা বিষয় বলে আমরা মনে করি। তো এখন প্রশ্ন আসে যে আসলে উনি কিসের জন্য এই যে একজন দৃঢ় নারী বা হচ্ছে রেজিলিয়েন্ট উইমেন হিসেবে বিবিসির এই জরিপে জায়গা পেলেন। তো সেটার উত্তর হচ্ছে উনি মূলত হচ্ছে লার্নিং ডিসেবিলিটি যাদের রয়েছে, যেই সব শিশুরা রয়েছে তাদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে একটু জানতে হবে। উনি ওনার যে মেয়ে আছেন তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন, কিন্তু যেহেতু তার অটিজম আছে বা যেটাকে আমরা লার্নিং ডিসেবিলিটি বলি, উনি এই সমস্যা থাকার কারণে প্রাইমারি স্কুল তার যেই সন্তান আছেন তাকে ভর্তি নেননি। ফলে উনি একটা আঘাত বোধ করলেন মানসিকভাবে যে আসলে আজকে শুধুমাত্র একটু স্পেশাল চাইল্ড হওয়ার কারণে আমার মেয়েটা স্কুলে পড়তে পারছে না। তো সেখান থেকে তিনি আসলে দমে যাননি, তিনি এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ যেটা উনি করলেন, ওনার যত জায়গা জমি আছে এগুলো উনি বিক্রি করে দিয়ে রিক্তা আক্তার বানু লার্নিং ডিসেবিলিটি স্কুল বলে একটা স্কুল উনি চালু করলেন। এবং দেখা গেল যে একটা টাইমে ওই স্কুলের যেই স্টুডেন্ট সংখ্যা সেটাও আস্তে আস্তে বাড়তে থাকলো। 300 জন স্টুডেন্ট এখন বর্তমান সময় এখানে পড়ালেখা করছেন। তো এই যে একটা চেঞ্জ, উনি কিন্তু একটা চেঞ্জ মেকারের দায়িত্ব এখানে পালন করেছেন। কারণ এই যে বাচ্চাদের অটিজম থাকতে পারে বা হচ্ছে তাদের লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে, আমাদের সমাজে কিন্তু এই জিনিসগুলোকে খুব একটা হাইলাইট করা হয় না, বা এটাকে কিন্তু সবসময় ট্যাবু হিসেবে দেখা হয়, এটাকে সবসময় মানুষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। উনি সেটাকে এড়িয়ে গেলেন না, বরং উনি নিজের যত সম্বল আছে সেই সম্বলটুকু দিয়ে এই ধরনের বাচ্চারা যেন শিক্ষাবঞ্চিত না হয়, এই জন্য উনি একটা স্কুল করলেন। তো সেই অবদানের জন্যই তিনি কিন্তু বিশ্বব্যাপী এখন পরিচিত হয়েছেন। গত কয়েক মাস ধরেই ওনাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এবং বিবিসি যে লিস্টটা করেছে সেই লিস্টে নাদিয়া মুরাদ এই ধরনের মানুষের পাশাপাশি কিন্তু উনিও স্থান পেয়েছেন। এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয় বলে আমরা মনে করি। জি, অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। এক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে এখানে তিনি যে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে কোনো ইম্পর্টেন্ট ডেট অথবা তার অ্যাকনলেজমেন্টের এই কোনো ডেট কি আসলে অথবা কোনো তারিখ সাল এগুলো কি মনে রাখতে হবে কিনা? না, আমার কাছে মনে হয় যে একদম স্পেসিফিক তারিখ সাল এই জিনিসগুলো আসলে এইসব কেসে মনে রাখার প্রয়োজন নেই, বা উনি কততম হয়েছেন সেটাও আসলে মনে রাখার খুব একটা জরুরি না। কিন্তু যেটা মনে রাখতে পারেন সেটা হচ্ছে যে স্কুলটার নাম কি এবং তার অবদানটা কি, সেইটা মনে রাখলেই এনাফ বলে আমার কাছে মনে হয় আর কি। ধন্যবাদ ভাইয়া। এবার আমরা চলে যাচ্ছি আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে। তো এক্ষেত্রে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে, সেটা সম্পর্কে একটু জানতে চাই। এই হামলার আসলে কারণটা কি ছিল এবং এটার সুদূর প্রসারী প্রভাবটা আসলে কেমন হতে পারে? আচ্ছা, তো প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে যে একটা দেশের হাই কমিশন বা মিশন বলতে কি বোঝায়। আপনি যখনই বলছেন যে ধরেন অমুক দেশে অন্য একটি দেশের হাই কমিশন, তখন আপনাকে বুঝতে হবে ওই যতটুকু জায়গা আছে। হাই কমিশন বলতে কিন্তু বোঝানো হয় যে যতটুকু জায়গা আছে সেই জায়গাটা কিন্তু ওই নির্দিষ্ট দেশের। যেমন আগরতলায় বাংলাদেশের হাই কমিশন মানে হচ্ছে এটা বাংলাদেশেরই একটা অংশ কিন্তু সেই জায়গায়। তো সচরাচর যেটা আমরা মনে করি সেটা হচ্ছে কোনো দেশের হাই কমিশন বা মিশনে যখন হামলা করা হয় বা এই ধরনের হামলার সম্মুখীন যদি তারা হয়, সেটা মূলত সেই দেশের সার্বভৌমত্বের উপরই একটা আঘাত হিসেবে চিহ্নিত হয়। এবং আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে তো আগরতলা শব্দটা খুব
মানে কানেক্টেড। আসলে আপনি দেখবেন যে 68-তে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে, এখনো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগরতলার মিশনেই হামলা হয়েছে, কারণ কুমিল্লার খুব কাছাকাছি ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। তো এখানে যেটা আমরা এখন পর্যন্ত ভারতের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, ভারত বলছে যে এটা আসলে আনঅর্গানাইজড, মানে বিচ্ছিন্ন ঘটনার মতো, এবং কারা করেছে তারা এখন পর্যন্ত শিওরলি বলতে পারছে না। কিন্তু বাংলাদেশের সাইড থেকে জিনিসটাকে বেশ নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং এটাকে বাংলাদেশ সরকার খুব একটা হালকাভাবে নিচ্ছে না। কারণ আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময় থেকেই ভারতীয় মিডিয়া, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী থেকে শুরু করে ভারত সরকারও বেশ কিছু অসহযোগিতামূলক আচরণ করছে এখন পর্যন্ত। তো বাংলাদেশের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানানো হয়েছে। আমরা দেখি আসলে এই জিনিসটা কত দূর পর্যন্ত গড়ায়, এবং এইটার ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, যে যে কোনো সংকট মোকাবেলায় বাংলাদেশকে এক হয়ে মোকাবেলা করতে হবে। এবং চট্টগ্রামের ওইদিকে আমি দেখেছি যে আমাদের যিনি সেনাপ্রধান, তিনিও কিন্তু সেনাবাহিনীকে বলেছেন যে যে কোনো ধরনের সংকট মোকাবেলার ক্ষেত্রে সেনাবাহিনী যেন তারা সতর্ক থাকে আর কি। তো মূলত বিষয়টা হচ্ছে, এটা একটা দুঃখজনক বিষয় আমরা বলবো, কারণ আমরা দুইটা প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সাথে সবসময় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকাই ভালো। কিন্তু সেই জায়গায় ভারতীয় মিডিয়া এবং যেই বিচ্ছিন্নতাবাদী যারা গোষ্ঠী রয়েছে তাদের দিক থেকে আমরা বেশ ন্যাক্কারজনক হামলাটাই দেখতে পেলাম আর কি। দেখা যাক এই বিষয়টা সামনে কি নিয়ে আসে। ধন্যবাদ ভাইয়া। এরপর আমরা পরের সাম্প্রতিকে চলে যাই। 15 বছরে 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। সো অবশ্যই বুঝতে পারছি যে এই যে দুর্নীতি অথবা এসব ব্যাপার যে সামনে আসছে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা মনে হয়, কারণ এখানে যখন আমরা এই আলোচনাটা করতে যাচ্ছি তখনই কিন্তু শ্বেতপত্র কমিটির কথা চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেবপ্রিয় ভট্টাচার্য, ওনাকে প্রধান করে 12 সদস্যের একটা শ্বেতপত্র কমিটি তৈরি করা হয়েছে। ডক্টর ইউনূস আসার পরেই সম্ভবত উনি 28 অগাস্টে এটা ঘোষণা করলেন যে আমাদের একটা শ্বেতপত্র কমিটি করতে হবে। এই শ্বেতপত্র কমিটি এটা যাচাই বাছাই করবে যে আমাদের এখন পর্যন্ত যে চুক্তিগুলো আছে, যে উন্নয়ন প্রকল্পগুলো আছে, সেগুলোর মধ্যে কোনটা যথার্থতা আছে, কোনটা যথার্থতা নেই, কোন জায়গায় আসলে দুর্নীতি হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না, তারা একটা রিপোর্ট আমাদেরকে দিবে। তো তাদেরকে সময় দেওয়া হয়েছিল 90 দিন, এবং দেখা গেল 90 দিন পরে তারা এই রিপোর্টটা দিয়েছেন। এবং এই রিপোর্টটা কিন্তু খুব ছোটখাটো রিপোর্ট না, এটা বেশ বড় একটা রিপোর্ট, 400 পৃষ্ঠার একটা রিপোর্ট তারা তৈরি করেছেন। এবং দেবপ্রিয় স্যার এটাও বলেছেন যে আসলে ওনারা এই কাজটা করছেন বিনা বেতনে, অবৈতনিকভাবে এটা করছেন। কিন্তু যদি আসলে কাউকে পে করতে হইতো তাহলে এটার পেছনে যত অ্যানালাইসিস রিসার্চ করা লেগেছে সেটার জন্য আসলে তাদের পারিশ্রমিক হতো প্রায় 25 কোটি টাকার মতো। কিন্তু দেশের স্বার্থে ওনারা এই কাজটা করেছেন বা বিনা বেতনে করেছেন, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। তো এখান থেকে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই শ্বেতপত্র কমিটি, তাদের কমিটি মেম্বার কয়জন ছিল? শ্বেতপত্র কমিটিতে 12 জন মেম্বার ছিলেন, দেবপ্রিয় স্যার ওইটার প্রধান ছিলেন। এর পাশাপাশি উনি যেই অর্গানাইজেশনের সম্মানিত ফেলো, সেটা হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, এরা অনেক বছর ধরে, প্রায় 30 বছরের অধিক সময় ধরে বাংলাদেশে উন্নয়ন খাতে কাজ করে যাচ্ছেন। আর যেটা আমাদেরকে জানতে হবে যে গত 15 বছরের যেই বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন জিনিস হয়েছে সেটার মাধ্যমে দেশ থেকে কিন্তু একটা বিশাল অঙ্কের অর্থ পাচার হয়ে গেছে, এবং সেটার অ্যামাউন্ট খুবই কম না, অ্যামাউন্টটা হচ্ছে 234 বিলিয়ন। ওনারা বলেছেন প্রায় 28টি খাতে বড় ধরনের দুর্নীতি হয়েছে, এবং এর মাধ্যমে দেশ থেকে অনেক টাকা চলে গেছে, এবং প্রতি বছরে গড়ে 16 বিলিয়ন টাকা কিন্তু আমাদের দেশ থেকে চলে গেছে। এর পাশাপাশি ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো প্রকল্পে, মানে শ্বেতপত্র কমিটিটাই আমি ব্যাখ্যা করছি, মানে শ্বেতপত্র যে রিপোর্টটা দেওয়া হচ্ছে সেটাই আমি ব্যাখ্যা করছি, যে কোনো প্রকল্পে যতটুকু সময়ের প্রয়োজন তার থেকে গড়ে প্রত্যেক প্রকল্পে 5 বছর করে বেশি সময় লেগেছে। তো গড়ে প্রতি বছর 16 বিলিয়ন করে টাকা পাচার হয়েছে, 5 বছর করে প্রত্যেক প্রকল্পে গড়ে আমাদের সময় বেড়েছে। এর পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে 70% পর্যন্ত এক একটা প্রকল্পে যেই ব্যয় ছিল তার থেকে বেশি খরচ হয়েছে। সো এই জিনিসগুলো এখন সামনে আসলো আর কি, এবং যেটার কারণে সামনে আসলো সেটা হচ্ছে যে আমাদের এই শ্বেতপত্র কমিটি, তারা আমাদেরকে 90 দিনের মধ্যে কিন্তু রিপোর্টটা দিতে সক্ষম হয়েছে। এবং এই যে শ্বেতপত্রের ধারণা, এটা কিন্তু ইউকে এর পার্লামেন্ট থেকে এসেছে, অর্থাৎ যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে
এই শ্বেতপত্রের ধারণা এসেছে। তো এই জিনিসগুলো সম্পর্কে যদি আমরা একটু আইডিয়া রাখি, এটা আমাদের জন্য কাজে লাগবে। কারণ হচ্ছে এটাই সম্ভবত প্রথম কমিটি যারা তাদের রিপোর্টটা দিতে পেরেছে, এবং মানে বেশ এক্সটেন্সিভ একটা রিপোর্ট তারা দিয়েছে। জি, ধন্যবাদ ভাইয়া, অনেক কিছুই জানতে পারলাম আমরা এখান থেকে। তারপরের সাম্প্রতিক আমরা চলে যাই, আদানির সঙ্গে চুক্তি বাতিল না হলে পুনর্বিবেচনা চায় বাংলাদেশ। অর্থাৎ এখানে আমরা যেই ইলেকট্রিসিটির ব্যাপার বা বৈদ্যুতিক যেই সব চুক্তি ছিল সেটা সম্পর্কে বলা হচ্ছে, এটার গুরুত্ব কতটুকু এবং এক্ষেত্রে এটারও সুদূরপ্রসারী প্রভাব আসলে বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক স্থাপন করা অথবা সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে। গৌতম আদানির নাম সম্ভবত আপনারা সবাই শুনেছেন। উনি বিশ্বের সবচেয়ে ধনী মানুষগুলোর মধ্যে একজন। আমরা ভারত নিয়ে এখন যখনই কথা হয় সবাই প্রথমে আম্বানির নাম বলে, মুকেশ আম্বানির নাম বলে, তারপরে কিন্তু আদানির কথাটা চলে আসে। তো আদানি, এই গৌতম আদানি, ওনার যে গ্রুপ, এটার নাম হচ্ছে আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওরা মূলত অনেক কিছু তারা করে, কিন্তু তাদের মূল ব্যবসাটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, বা হচ্ছে এই যে আপনার জ্বালানি খাত বলেন, বিদ্যুৎ বলেন, এইটার উপরেই তাদের মেইন যে ব্যবসা। তো গৌতম আদানির উপর বর্তমানে ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সময়ে তারা হচ্ছে বেশ কিছু, আপনার এটাকে কি বলে, তার উপরে হচ্ছে যে বেশ কিছু চার্জেস এনেছে এবং সেগুলোর এখন তদন্তও চলছে। তো এমন একটা পরিস্থিতিতে এসে বাংলাদেশের আমরা দেখলাম যে সরকার পরিবর্তন হলো। তো সেই জায়গায় যেহেতু এটা অনেক আগের চুক্তি, এই চুক্তিটা 25 বছর মেয়াদি একটা চুক্তি ছিল, তো হুট করে তো আপনি চুক্তি আসলে চাইলেই বাতিল করে দিতে পারবেন না। সেক্ষেত্রে হাইকোর্টের কিছু বিধি নিষেধ বা কিছু বিষয় থাকে। তো আমাদের যিনি জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান, উনি বলেছেন যদি ইন কেস হাইকোর্ট আমাদেরকে এটা বলে যে আমরা এই চুক্তিটা বাতিল করতে পারবো না, সেক্ষেত্রে এই চুক্তিটা ওনারা পুনর্বিবেচনা করতে চান। কারণ হচ্ছে গৌতম আদানি সাহেব, ওনার গ্রুপের যেহেতু পাওয়ার বিজনেস আছে ওনাদের, তো সেই কারণে উনি ইন্ডিয়া থেকে বেশ কিছু কর মৌকুফ সুবিধা লাভ করেন, যেটার উদ্দেশ্য ছিল এরকম যে যাদের কাছে উনি পাওয়ারটা সাপ্লাই করবেন, ইলেকট্রিসিটি সাপ্লাই করবেন, তাদেরকে যেন একটু কম প্রাইস উনি অফার করতে পারেন। কিন্তু চুক্তিগুলা যখন পর্যালোচনা করা হলো, দেখা গেল যে বাংলাদেশ তার থেকে আসলে ঠিকই বেশি দামে ইলেকট্রিসিটিটা কিনেছে। অ্যান্ড অ্যাজ আ নেশন এটা কিন্তু আমাদের জন্য একটু প্রবলেমেটিক। কারণ হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির চাহিদা অনেক বেশি, এবং যদি আমরা একটা বাল্ক অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি বেশি দাম দিয়ে কিনি, তাহলে তো আমাদের যেই অর্থনীতি সেটা আসলে ভঙ্গুর হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তো এটা দীর্ঘ সময় ধরে এরকম চলেছে, আমরা বেশি দামে আদানি থেকে আসলে ইলেকট্রিসিটি কিনেছি। তো ইন কেস যদি আমরা চুক্তি বাতিল করতে না পারি হাইকোর্টের রায় অনুযায়ী, সেক্ষেত্রে আমাদের জ্বালানি উপদেষ্টা বলেছেন যে এটাকে আমরা পুনর্বিবেচনা করতে হবে। কারণ হচ্ছে যে অত্যাধিক বেশি দামে আমরা তাদের থেকে বিদ্যুৎ কিনছি। তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো জেনে রাখা যেতে পারে, যে আদানি গ্রুপ সম্পর্কে আমরা একটু জেনে রাখতে পারি, তাদের সাথে চুক্তির যে মেয়াদ সেটা আমরা জেনে রাখতে পারি। আমরা অলরেডি বলেছিলাম যে 25 বছরের চুক্তি হয়েছে। আর যেটা জানা যেতে পারে যে এই যে বিদ্যুৎ খাত সংক্রান্ত কিছু টেকনিক্যাল আমাদের টার্মস আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটি চার্জ কি, ঠিক আছে, বা কুইক রেন্টাল বিদ্যুৎ কি, এই জিনিসগুলো আমরা একটু যদি জেনে রাখি, তাহলেই আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটায় মোর দ্যান ইনাফ ইনফরমেশন হয়ে যাবে। জি ভাইয়া, এক্ষেত্রে যেহেতু বাংলাদেশ পুনর্বিবেচনা চাচ্ছে, মানে ভবিষ্যতেও তো হয়তো আরো কিছু পরিবর্তন হতে পারে নিউজ যদি আসে, তো সেক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে? আচ্ছা, মানে এই বাংলাদেশের বর্তমান রিসেন্ট যে কোনো টপিক পড়ার ক্ষেত্রেই মানে যেটা সবচেয়ে বড় টেকনিক্যালিটি আমরা ফেস করছি, সেটা হচ্ছে যে এটা খুব গ্রস চেঞ্জ হচ্ছে, খুব তাড়াতাড়ি যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে। তো আমি নর্মালি যেটা মানুষকে বলবো সেটা হচ্ছে যে মানে খুব বেশি ডিটেইলড ওরিয়েন্টেড হওয়ার দরকার নাই, মানে খুব বেশি ভিতরে গিয়ে এগুলো পড়ার দরকার নেই, ইনফরমেশন মুখস্থ করার দরকার নেই। জাস্ট কিছু জিনিস যদি জেনে রাখেন যে আদানি গ্রুপটা কি, ওরা কি নিয়ে কাজ করে, মানে ওদের সাথে আমাদের চুক্তিটা কি নিয়ে, এগুলো যদি একটু জেনে রাখে, তাহলে লেটেস্ট যখন একদম বড় কিছু একটা ডিসিশন হয়ে যাবে, এটা কিন্তু এখনো একটা পুনর্বিবেচনার মধ্যে আছে, ডিসিশন কিন্তু এখনো হয়নি, তাহলে ওই জিনিসটা উনি পিক করতে পারবেন যে এই আলোচনাটার ক্ষেত্রে এই এই জিনিসগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। বা গৌতম আদানিকে ওনারা চিনে রাখলেন, আমাদের চুক্তির মেয়াদটা জেনে রাখলেন, এই পর্যন্তই। কারণ এখন আমরা দেখছি যে যে কোনো একটা রিসেন্ট ইস্যুই আজকে একরকম কালকে একরকম হয়ে যাচ্ছে। সো খুব বেশি একদম মুখস্থ প্রবণতার থেকে যদি একটু বের হয়ে আমরা আসতে পারি, এসে যদি জাস্ট এই জিনিসগুলো জেনে রাখা যে ওদের সাথে আমাদের ডিলটা কিভাবে হচ্ছে। ভারতের সাথে তো আমাদের অনেক কিছুতেই চুক্তি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ চুক্তির ক্ষেত্রেই কিন্তু এখন পুনর্বিবেচনা করার যে বিষয়টি সেটি কিন্তু সামনে চলে আসছে। সেটা শুধুমাত্র যে এই আদানি গ্রুপের সাথে এরকম না, অনেকগুলো চুক্তি নিয়েই আলোচনা করা হচ্ছে। আমি
গত কিছুদিন আগে একটা জিনিস দেখলাম যে সেটা হচ্ছে যে আমরা আরএমজি সেক্টরেও তাদের সাথে বেশ কিছু চুক্তি আমাদের ছিল, তো সেই জিনিসগুলো হয়তো একটু বিবেচনা করার কথা বলা হচ্ছে আর কি। তো দেখা যাক সামনে কি হয়। এখান থেকে মোটামুটি আমরা এই আদানি গ্রুপ সম্পর্কে যদি একটু জেনে রাখি এবং এই আমাদের যে ভারতের সাথে আমাদের যে বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি সেটা জেনে রাখলেই মোর দেন ইনাফ বলে মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের স্পোর্টসের সাম্প্রতিক বিষয়ে। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জিতলো বাংলাদেশ, বাংলাদেশের জন্য অনেক বড় একটা সাফল্য এটা। তো এক্ষেত্রে স্পোর্টসের আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি স্টাফ ওমেন চ্যাম্পিয়নশিপে মেয়েদেরও সাফল্য, এখন আমরা এখানেও আবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অনেক বছর পর এই যে একটা সাফল্য এসেছে, এক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে স্পোর্টসের ক্ষেত্রে? আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট টিম জিতেছে, জেতার মাধ্যমে তারা একটা টেস্ট সিরিজ ড্র করেছে। তবে আমি এখনো স্টুডেন্টদেরকে এটাই বলি, কারণ হচ্ছে যে মানে আমাদের যে ক্রিকেট টিম তারা জিতছে, ভালো করছে, কিন্তু তারপরেও তারা যেটা না সেটা হচ্ছে কনসিস্টেন্ট না। সেক্ষেত্রে আমি সবসময় এটা বলি যে আমাদের ফুটবল টিম যারা রয়েছেন, সাফ ওরা 2বার জিতেছে একটানা, বা নারী ক্রিকেট টিম তারাও বেশ ভালো করছে, এবং এই জিনিসগুলো একটু বেশি জোর দিয়ে পড়ার জন্য আমি বলি, কারণ নারীরা খুব কনসিস্টেন্টলি আমাদের জন্য সাফল্য বয়ে আনছেন। ক্রিকেটাররাও আনছেন, মানে পুরুষ যারা ক্রিকেটার রয়েছেন তারাও খুব মানে আনছেন, কিন্তু আমরা দেখেছি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরে আবার একটা ভরাডুবি হলো, এখন আবার ভালো দিক যে আমরা ফিরে আসছি। তো দেখা যাক এই সিরিজের রেজাল্ট কি হয়। মূলত যদি আমরা সিরিজটা জিতে যেতে পারি সেক্ষেত্রে হয়তো সিরিজের কিছু খুঁটিনাটি জিনিস আমাদেরকে পড়তে হবে। এখন পর্যন্ত এইটাই রেজাল্ট যে আমরা সিরিজটাকে ড্র করতে পেরেছি, দেখা যাক পরবর্তী টেস্টে কি হয়। জি ভাইয়া, আর আরেকটা বিষয়, সাম্প্রতিকের ক্ষেত্রে তো অনেক ধরনের নিউজই থাকে, তো স্পোর্টসের নিউজটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ যদি আমরা একটু পরীক্ষা ওরিয়েন্টেড চিন্তা করি? স্পোর্টসের নিউজ নরমালি গুরুত্বপূর্ণ হয় তখন যখন আমরা খুব দারুণ কিছু অ্যাচিভ করে ফেলি। যেমন এই সাফের কথাই বারবার আসছিল যে সাফে 7টা আসর হয়েছে, এর মধ্যে আমরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলাম এবং বেশ দাপটের সাথেই হলাম। তো সেইটা দীর্ঘদিনের জন্য ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়। আর এই যে সিরিজগুলো রয়েছে, এই সিরিজগুলো তো আসলে আপনার ধরেন ডুয়েল সিরিজ, মানে এরকম না যে এটা একটা বড় আসর। এখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে, খেলে চলে আসছে, সো এই ধরনের সিরিজ তো অহরহই হয়ে থাকে। সেক্ষেত্রেও যদি আমরা বেশ কিছু রেকর্ড পাই, আমরা যদি দেখি যে একদম বিশাল মার্জিনে আমরা হারিয়ে দিচ্ছি, তখন সেটা একটু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যেমন আমরা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, তারা 101 রানে হারিয়েছে। তো এরকম মানে আউটস্ট্যান্ডিং কিছু যদি হয়ে যায় তখন সেটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করব। রাদার এই ছাড়া নর্মাল যদি কোনো আমাদের অ্যাচিভমেন্ট থাকে সেগুলাকে আমরা জাস্ট জেনে রাখলেই হচ্ছে আর কি। ধন্যবাদ ভাইয়া, আমরা অনেক কিছু ইনসাইটস পেলাম আসলে কোন কোন নিউজকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, এবং নিউজেরও আসলে কোন কোন সাম্প্রতিক বিষয়গুলোর কোন কোন পার্টকে আমরা আসলে কোনভাবে অ্যাপ্রোচ করব সেটাও জানতে পারলাম। এবার আমরা চলে আসি আমাদের আন্তর্জাতিক বিষয়াবলিতে। প্রথমেই আছে 50 বছর পর দক্ষিণ কোরিয়ায় হঠাৎ মার্শাল ল। সো মার্শাল ল সম্পর্কে প্রথমে একটু জানতে চাবো, তারপর আমি জানতে চাই এই যে 50 বছর পর দক্ষিণ কোরিয়া হঠাৎ মার্শাল ল জারি হলো, এটার পিছনে কারণ কি ছিল এবং এক্ষেত্রে আমাদের কোন কোন ডিটেলস আসলে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মার্শাল ল জারি হয়েছে দক্ষিণ কোরিয়া, এই জিনিসটা আমি পেপার থেকে যতটা না জেনেছি, তার আগে আমি জেনেছি আমার ভাইয়ের কাছ থেকে, সে এখন দক্ষিণ কোরিয়া অবস্থান করছে। তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, তো তাদেরকেও খুব বেশি ম্যাচ লেভেলে জানানো হয়নি, হঠাৎ করেই মার্শাল ল জারি করে দেওয়া হলো এবং 2 ঘন্টা পরে এই মার্শাল ল আবার উঠিয়ে ফেলা হলো। সো প্রথম দিকে যখন মার্শাল ল জারি করা হলো সবাই চিন্তা করলো যে হয়তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কোনো একটা সংঘাত আবার হচ্ছে, দীর্ঘমেয়াদী কিছু একটা হবে। পরে জানা গেল যে ব্যাপারটা আসলে এরকম না। ওনাদের যিনি প্রধান মন্ত্রী রয়েছেন, ইউনসুক ইউল ওনার নাম, তো উনি নির্বাচিত হওয়ার পর থেকেই বিরোধী দল যারা রয়েছে তারা তাকে বেশ কোণঠাসা করে ফেলছিলেন আর কি। এবং দেখা যাচ্ছে যে উনি যেই বিলটাই পাশ করতে যাচ্ছেন, বিরোধী দলের ভেটোর কারণে সেটা পেরে উঠছিলেন না, এবং বেশ কিছু কেলেঙ্কারিতেও তার নাম আস্তে আস্তে চলে আসছিল। তো এই কারণে হঠাৎ করে কিছু সময়ের জন্য দেখা গেল যে এই যে দক্ষিণ কোরিয়া, সেখানে মার্শাল ল জারি করা হলো। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে মার্শাল ল জিনিসটা কি। পৃথিবীতে যে কোনো জায়গাতেই মার্শাল ল যদি জারি করা হয় সেটাকে বেশ অগণতান্ত্রিক একটা প্রক্রিয়া হিসেবে দেখা হয়, এবং আমরা দেখেছি যে দক্ষিণ কোরিয়াতেও এইটা নিয়ে বিক্ষোভ হচ্ছে যে এই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন তারা গেল, কারণ 1987 পর থেকে সেখানে কিন্তু আর কখনো মার্শাল ল জারি হয় নাই। শেষ মার্শাল ল জারি হয়েছে 1979 সালে। তো বিষয়টা কি, মার্শাল ল হচ্ছে সামরিক শাসন, যেটাকে আমরা বলি যে
আসলে ক্ষমতাটা সেনাদের হাতে চলে যাবে এবং সেনারা কিন্তু এই দেশটাকে তাদের মন মতো তারা এটাকে চালাবেন আর কি। যেটা পাকিস্তানে আমরা খুব ঘন ঘন হতে দেখি যে সেনাদের একটা আমরা দেখি যে হস্তক্ষেপ থাকে। সো মার্শাল ল পৃথিবীতে খুব কম জায়গাতেই এটা সেলিব্রেটেড, এটাকে সবাই মোটামুটি বিরোধিতা করে আসে এই কারণে, কারণ এই ব্যবস্থাটা আসলে অগণতান্ত্রিক একটা প্রক্রিয়া এবং মানুষের মানবাধিকার থেকে শুরু করে সবকিছুরই উপরে একটা আশঙ্কা তৈরি হয় মার্শাল ল আসলে। তো দক্ষিণ কোরিয়ার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আসলে বড় কোনো বিষয় ছিল না, মূলত উনি যেহেতু রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছিলেন এই মার্শাল ল জারি করে উনি সেখান থেকে একটা উত্তরণ পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেল যে শেষমেশ সেটাকে উনি বেশিক্ষণ আর চালাতে পারলেন না, 2 ঘন্টা পরে এটাকে তুলে নিতে হলো এবং বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বেশ কিছু বিক্ষোভ এটার বিরুদ্ধে হচ্ছে যে কেন আসলে হঠাৎ করে এই জিনিসটা করা হলো। সো এই আর কি যে 2 ঘন্টার জন্য মার্শাল ল জারি করা হয়েছে, এইটা আমরা জেনে রাখতে পারি। এরপরে সাম্প্রতিক বিষয়গুলিতে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্পের ইউক্রেন পরিকল্পনা। ট্রাম্প কিন্তু আবার নির্বাচনের পর এসেছেন এবং ট্রাম্প তার বিভিন্ন পদক্ষেপে অবশ্যই আবার তার প্রভাবটা একটু আমরা লক্ষ্য করতে পারছি। সেক্ষেত্রে ইউক্রেনের নিয়ে তার পরিকল্পনাটা কি ছিল? মূলত আপনারা সবাই জানেন, পৃথিবীর মোটামুটি বেশিরভাগ মানুষই জানে যে আসলে ইউক্রেন আলোচনা যখন হয়, ইউক্রেন বলতে আসলে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংঘাতটা আছে সেটাই চলে আসে, একটা দীর্ঘমেয়াদী সংঘাত আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্প নির্বাচনে আসার আগে উনি সরাসরি এটা বলেছেন যে উনি আসলে যুদ্ধ চান না, কারণ উনি এবার যখন ওনার যে নির্বাচনী প্রচারণা করছিলেন সেখানে তিনি একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট। আমরা অলরেডি দেখেছি যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধের পিছনে অর্থ ব্যয় করতে গিয়ে আমেরিকা একটা মন্দা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, একটা ডিপ্রেশন আমেরিকাতে চলছে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এসে উনি যেটা বললেন যে আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধটা বন্ধ করে দেব। যদিও এটা ওনার একটা পাবলিসিটি স্ট্যান্টের মতোই ছিল, কারণ আসলে এত দীর্ঘমেয়াদী যুদ্ধ 24 ঘন্টায় বন্ধ করা পসিবল না, কিন্তু এটা দিয়ে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে মার্কিন যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগটা তিনি বন্ধ করে দেবেন এবং হচ্ছে সেই জায়গায় মানে যে টাকাটা খরচ হয় সেই টাকাটা খরচের যে ক্ষেত্রটা সেটা উনি চেঞ্জ করে নেশন বিল্ডিং এ উনি টাকা পয়সা বেশি দিবেন আর কি। এবং একই সাথে উনি কিন্তু ওই ক্লাইমেট চেঞ্জের যে ফান্ড সেগুলোর ব্যাপারেও একই কথা বলেছেন যে আমরা ওইখানে অহেতুক টাকা খরচ করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের নেশন বিল্ডিং এর জন্য আমরা চেষ্টা করব। বর্তমান সময়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি হচ্ছে তারা রাশিয়ার দিকে ক্ষেপণাস্ত্র হামলা করছে। ট্রাম্প যেটা বলছেন সেটা হচ্ছে যে ওনার পরিকল্পনাটা হলো উনি যখন ক্ষমতায় চলে আসবেন উনি ইউক্রেন এবং রাশিয়াকে একই টেবিলে বসতে ওনার সর্বোচ্চ চেষ্টা করবেন বসানোর জন্য, যেটা আমরা আগেও দেখেছি উনি 2018-র দিকে যেটা করেছিলেন যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে কিন্তু তিনি একই টেবিলে বসাতে সক্ষম হয়েছিলেন। উনি সেটা করবেন এবং এই ব্যাপারে খুব দারুণ একটা থিওরি ওনার পক্ষ থেকে বলা হয়েছে যে ক্যারট অ্যান্ড স্টিক থিওরি। ব্যাপারটা কি মানে গাধার সামনে যদি হচ্ছে আপনি একটা গাজর ধরেন লাঠি দিয়ে, গাধা কিন্তু সেটার দিকে আগাতে থাকে আর কি। সো ট্রাম্পেরও এই থিওরিটা হচ্ছে এরকম যে উনি ইউক্রেনকে বলবেন যে ন্যাটোর সদস্য তারা হতে পারবে না, হতে দিবেন না, ওনার একটা বক্তব্য এরকম। এবং উনি এই জায়গায় ইউক্রেন এবং রাশিয়া দুটো শক্তিকেই বলবেন যে আলোচনায় বসার জন্য। এখন ঝামেলাটা যদি এরকম হয় যে রাশিয়া ঝামেলা করছে তখন উনি ইউক্রেনকে হেল্প করবেন, আর ঝামেলাটা যদি এদিক থেকে হয় যে ইউক্রেন আসলে সহযোগিতা করছে না বা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না তখন তিনি ইউক্রেনকে হেল্প করা বন্ধ করে দিবেন। এইটা হচ্ছে তার বর্তমান পরিকল্পনা। যদি আগ্রাসনটা রাশিয়ার দিক থেকে হয় ইউক্রেনকে উনি হেল্প করবেন, আর যদি গোয়ার তুমিটা ইউক্রেনের পাশ থেকে হয় তাহলে তিনি ইউক্রেনকে হেল্প করা বন্ধ করে দেবেন। মেইন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যুদ্ধটার একটা অবসান উনি চাচ্ছেন। উনি চাচ্ছেন যে আমেরিকার মানুষের যে ট্যাক্সের টাকা সেই টাকাটা যেন আমেরিকা থেকে দূরে ইউক্রেনে যুদ্ধের জন্য ব্যয় না হয়, এটাই কিন্তু ওনার মূল চাওয়া। এবং দ্বিতীয় উনি যেটা বলছেন ওনার এখন পর্যন্ত ওনার পরিকল্পনাতে যেটা আছে সেটা হচ্ছে যে ইউক্রেনের বেশ কিছু জায়গা উনি ইউক্রেনকে ছেড়ে দেওয়ার জন্য বলবেন যে ঠিক আছে যুদ্ধ বন্ধ হোক কিন্তু এই জায়গাগুলো রাশিয়া কবজা করুক, তাতে ইউক্রেন যেন কোনো ধরনের আপনার বিপত্তি না জানায়, এইটা একটা। আর উনি ইউক্রেনকে বোঝানোর চেষ্টা করবেন যে তারা আসলে ন্যাটোর মেম্বার হওয়ার প্রয়োজন নাই, ন্যাটোর মেম্বার তারা হবে না। সো এই ক্ষেত্রে আমাদের আসলে কি জানা দরকার, যেহেতু রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা চলে আসছে স্বভাবত এখানে ন্যাটোর আলোচনাটা আসবে
ন্যাটো বলতে কি বোঝায় সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং ইউক্রেন রাশিয়ার মধ্যে যেই আলোচনাগুলো আছে, যেমন ইউক্রেনের রাজধানী কি, হ্যাঁ, রাশিয়ার রাজধানী কি, কিয়েভ এবং হচ্ছে মস্কো, এই জিনিসগুলো আমরা একটু জানবো। ক্রাইমিয়া উপদ্বীপটা কি, এটা 2014 সালে রাশিয়া হচ্ছে ইউক্রেন থেকে নিয়ে গেছে। ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। এই জিনিসগুলো যদি আমরা জেনে রাখি, ইট ইজ আমার কাছে মনে হয় সাফিসিয়েন্ট। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ট্রাম্পের যে পরিকল্পনাগুলো, এগুলো জানা খুব জরুরি বর্তমান সময়ে, কারণ উনি কিন্তু একটা র্যাডিক্যাল চেঞ্জ আনতে চাচ্ছেন। মানে যে কোনো কেসই আপনি ধরেন, আপনি দেখবেন যে একটা র্যাডিক্যাল চেঞ্জের পক্ষেই কিন্তু উনি আছেন। এবং বাইডেন প্রশাসন, মানে আমি যতদূর বুঝতে পারি যে ওনার জন্য যত ধরনের আসলে প্রবলেম ক্রিয়েট করে রাখা পসিবল তারা সব কিছুই করছে, বাট ট্রাম্প এই ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভলি উনি পজিটিভ, যে হচ্ছে যে উনি একটা বড় ধরনের চেঞ্জ আমেরিকায় নিয়ে আসতে পারবে। তো এই আর কি, দেখা যাক সামনে কি হয়। জি ভাইয়া, তারপর আমরা দেখতে পাচ্ছি চীনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তো এক্ষেত্রে নিষেধাজ্ঞাটা আসলে কেন দিল, এবং এক্ষেত্রে এআই ইন্ডাস্ট্রি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে একটা বড় ইন্ডাস্ট্রি আছে, সেক্ষেত্রে আসলে কতটুকু ক্ষতিকর বা ক্ষতিকর না হলেও কতটুকু প্রভাব পড়তে পারে? আচ্ছা, এটাও বাইডেন প্রশাসনেরই একটা সিদ্ধান্ত যে তারা হচ্ছে চীনে আমেরিকার যে মাইক্রোচিপ, এখানে এআই প্রযুক্তি বলতে আসলে মাইক্রোচিপ বোঝানো হচ্ছে, এটা চিপের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমেরিকার যে মাইক্রোচিপগুলো আছে, যেগুলো আমেরিকায় তৈরি হয়, সেগুলো চায়নাতে যেন কোনোভাবেই আর এক্সপোর্টেড না হইতে পারে, সেইটা উনি নিশ্চিত করার কথা বলেছেন। তো বিষয়টা কি, আমরা সবাই জানি যে চায়না হচ্ছে এমন একটা শক্তি যারা রাজনৈতিকভাবে নয় বরং অর্থনৈতিকভাবে আমেরিকাকে টেক্কা দেওয়ার চেষ্টা করে, এবং তাদের কিন্তু একটা বড় ধরনের গ্রহণযোগ্যতা পৃথিবীতে তৈরি হয়েছে, এবং অর্থনীতিতে তারা এত শক্তিশালী হয়ে গেছে যে তারা ডলারের বিকল্প তৈরি করার জন্য একটা চেষ্টা করছে। এবং চায়নার মানে বাইডেন প্রশাসন যেটা আসলে বলতে চাচ্ছে, তারা বলতে চাচ্ছে যে আমেরিকায় তৈরি হওয়া যে চিপগুলো আছে, সেই মাইক্রো চিপগুলো যদি চায়নার হাতে যায় তাহলে তারা সেটা দিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম করতে পারে, এবং এটা পৃথিবীর জন্য ভালো হবে না। কিন্তু আমার মনে হয় না এটাতে চায়নার আসলে তেমন কিছু যায় আসে, কারণ শি জিনপিং উনি ক্ষমতায় আসার পর থেকে উনি একটা জিনিস কিন্তু এনশিওর করেছেন, সেটা হচ্ছে সব কিছুর অল্টারনেটিভ কিন্তু চায়নার কাছে আছে, এবং চায়নার যে সফটওয়্যার মার্কেট এবং ইন্ডাস্ট্রি তারা কিন্তু নিজেরাই অনেক বেশি স্বাবলম্বী। সো এইটা বাইডেন প্রশাসনের একটা সিদ্ধান্ত, বাট এইটা যে আসলে এআই ইন্ডাস্ট্রি বলেন কিংবা হচ্ছে যে চায়নার ইকোনমি বলেন, সেখানে কোনো ধরনের খুব বেশি প্রভাব ফেলবে বলে আমি মনে করি না আর কি। তো তারপর আমরা একটু জেনে রাখতে পারি, এটা একটা নতুন নিষেধাজ্ঞার কথাই বলতে পারেন, বা হচ্ছে মানে আমেরিকার যে অস্ত্র সেটা হচ্ছে যে তারা যে কোনো কিছুর উপর নিষেধাজ্ঞা দিয়ে দেয়। তো চায়না এখন যেহেতু আবার অর্থনীতিতে অনেক বেশি ভালো করছে একটা দীর্ঘ সময় ধরে, সে চেষ্টা করবে চায়নাকে কোণঠাসা করার, কিন্তু চায়না কি করে সেটা আমাদের দেখার বিষয়। এবং আমরা জেনে রাখবো যে মাইক্রোচিপটা দেওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা, এই আর কি। এরপর আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক বিষয়গুলিতে বিদ্রোহীদের দখলে আরো 4 শহর। তো প্রথমেই জানতে চাই এই 4 শহর আসলে কোন 4 শহর, এবং বিদ্রোহীদের দখল অথবা এই যে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হলো, এটার পিছনে আসলে কারণ কি ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা গত কয়েকটা এপিসোডে, যেহেতু আমি ওইখানে বসি এপিসোডগুলোতে আপনার জায়গায়, গত কয়েকটা এপিসোডে আমরা দেখেছি যে যখনই আমরা মধ্যপ্রাচ্যের কোনো সংঘাত নিয়ে আলোচনা করতে চাই, সেই আলোচনাগুলো আমরা খুব সামনে এগিয়ে নিতে পারি না, এবং সেগুলো আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, সেগুলো আমরা আপলোডও করতে পারি না, কারণ অ্যালগোরিদম আমাদেরকে আটকে দেয়। ঠিক এই কারণেই সম্ভবত এখানে সিরিয়া শব্দটা লেখা হয় নাই। মূলত এই 4টা শহর হচ্ছে সিরিয়ার, এবং সিরিয়াতে এখনো গৃহযুদ্ধ মানে অনেক বছর ধরে তো চলছেই। এখন বিদ্রোহীরা একটা বড় জায়গা দখল করে ফেলছে, যে জায়গাটার নাম হচ্ছে হামা। সো এই হামার যে জায়গাটা, সেটার পাশেই 4টা শহর, এই 4টা শহরকে তারা দখল করে ফেলেছে, এবং এটা বিদ্রোহীদের একটা বড় জয় হিসেবেই তারা দেখানোর চেষ্টা করছে। তো যেহেতু ইস্যুটা মধ্যপ্রাচ্য নিয়ে, এবং মধ্যপ্রাচ্য নিয়ে আমরা কথা বলতে গেলে খুব ডিটেইলে যদি আলোচনা করতে যাই, দেশগুলোর নাম নেই বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নাম যদি আমরা উচ্চারণ করি, সেক্ষেত্রে আমরা আসলে এই এপিসোডে বা এপিসোডগুলোতে সেই অংশগুলো রাখতে পারি না। ফেসবুক এবং ইউটিউব আমাদেরকে সেটা আপলোড করতে দেয় না। তো সেই ক্ষেত্রে মানে পুরো যে আমাদের আজকের এপিসোডটা আছে, এপিসোডের স্বার্থে আমি হচ্ছে যে খুব ডিটেইলে এই বিষয়টা নিয়ে বলবো না, যেন আমরা এটা আপলোড করতে পারি। কিন্তু আমরা যারা বিভিন্ন জায়গার প্রস্তুতি নিচ্ছি, তারা এই জিনিসগুলো একটু যদি আমরা গুগলে সার্চ করে দেখে নেই, বা বর্তমানে
সিরিয়ার যে গৃহযুদ্ধটা আছে সেটার অবস্থাটা কি সেটা যদি জানি, সবার আগে এই 4টা শহরের কথা চলে আসবে, কারা দখল করেছে সেটা চলে আসবে। তো আমার মানে রিকোয়েস্ট থাকবে তাদের কাছে যে আপনারা একটু এই জিনিসটা ডিটেইলে একটু মানে পেপার থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। বাট সিরিয়ার যে বর্তমান অবস্থা সেখানে আবারও একটা সংঘাতের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের সাম্প্রতিক বিষয়গুলির আলোচনা ছিল এ পর্যন্তই। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এবং আমরা কিছু নতুন বিষয়গুলি জানতে পারলাম, বিভিন্ন ধরনের টার্মিনোলজি যেগুলো হয়তো আমাদের বিভিন্ন সাম্প্রতিক বিষয়গুলির সাথে রিলেটেড, এবং এর পাশাপাশি অনেক ধরনের ঘটনা যেগুলোর ক্ষেত্রে হয়তো কনস্ট্যান্ট আমাদের থাকে বা খুব দ্রুত পরিবর্তন হয় না। এসব ঘটনা বলেও কিন্তু আমাদের সাম্প্রতিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নতুন এপিসোডের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এপিসোডটি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।